নমস্কার, সৃজন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে যে অতিথি এসেছেন উনি গত 5 দশকেরও বেশি সময় ধরে সাহিত্য চর্চার সঙ্গে জড়িয়ে রয়েছেন। প্রকাশিত হয়েছে ওনার 18টির ওপর বই। ইনি হচ্ছেন হাইলাকান্দির বিশিষ্ট কবি, সাহিত্যিক, চিত্রনাট্যকার শ্রী আশুতোষ দাস মহাশয়। আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব ওনার সাহিত্য জীবন এবং সাহিত্যের অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করব। তো শ্রী আশুতোষ দাস মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। নমস্কার। নমস্কার। তো আশুতোষবাবু, আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব যে আপনি এই যে লেখালেখি জগতে আপনি কি করে এলেন? আমি অতি সংক্ষিপ্ত হয়ে কথা বলতে যাচ্ছি। হাইলাকান্দি জেলার লালার বাজারের কাছেই একটা গ্রাম, চন্দ্রপুর গ্রাম। সেই গ্রামে আমাদের গ্রামের বাড়ি। সেই বাড়িতে আমি থাকতাম। আমার মা বাংলা পড়াতেন পাশে একটা স্কুলে। মার সঙ্গে আমি যেতাম, আমার ভাইরাও যেত, অগ্রজ ভাই যেত। একদিন স্কুল থেকে এসেই অগ্রজ ভাই অসুস্থ হয়ে যায়। তার নাম সজল দাস। 1 ঘন্টা নোটিশে সে মারা যায়, ধনুষ্টঙ্গার রোগে মারা যায়। আমরা শোকাহত হয়ে যাই, সবাই ভেঙে পড়ি। মা ট্রান্সফারে চলে আসেন হাইলাকান্দিতে। বাবা বাংলা পড়াতেন হাইলাকান্দির গভর্নর হাই স্কুলে। সেই সময়ই আমার লেখা শুরু বলা যেতে পারে। মা প্রতিদিন স্কুল দিয়ে এসে কান্নাকাটি করতেন, রাত্রিবেলা কান্নাকাটি করতেন ছেলের শোকে। বাবা ব্যস্ত থাকতেন ছাত্রছাত্রী নিয়ে। মাকে তখন পাঁচালি জাতীয় কিছু ধর্মগ্রন্থ পড়ে শোনাতাম। এই শোনাতে শোনাতেই এই ছন্দবদ্ধ কাজ আমার মনের ভিতর কাজ করে। আমি লেখার জগতে কীভাবে চলে আসি। স্কুল জীবনে লেখা শুরু হয়ে যায়। বাড়িতে ছিল সাহিত্যের পরিবেশ। বাবা বাংলা পড়াতেন, মা বাংলা ভালোবাসতেন, পড়াতেন স্কুলে। এটা শিক্ষার পরিবেশ ছিল বাড়িতে। তাই চেতনার প্রত্যুষেই আমি লেখাতে চলে আসি এবং স্কুল ফাইনাল দিয়েই আমার বই বের হয়ে যায়। আপনার প্রথম লেখাটি কী ছিল? আমার জলেস্থলে ভালোবাসা প্রথম গ্রন্থ স্কুল ফাইনাল দিয়ে বের হয়। আচ্ছা। এই গ্রন্থ তখন অত্যন্ত সমাদৃত হয় এবং এর পরবর্তী সময়ে আমার এই আরও অনেকগুলো গ্রন্থ বের হয়ে যায়। প্রতিটি গ্রন্থেই আমি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে। আচ্ছা, আমি আপনার যে জলেস্থলে ভালোবাসা, আমি বলবো আপনার যে প্রথম লেখাটি, সেই লেখা থেকে আপনি একটা কবিতা যদি আমাদের দর্শকদের শোনান। আমি প্রথম যে গ্রন্থটির কবিতাটি আমার সেই সময় মনে দাগ কেটেছিল এবং এটা একটা জনপ্রিয় কবিতা ছিল, কবিতাটি আমি শোনাচ্ছি। স্টেশন শব্দটার মাঝে আমরা মিলনের বার্তা পাই, যাত্রী। কবিতাটির নাম স্টেশন। স্টেশন ভাঙে অন্ধকারে, স্টেশন কেন ফাঁকা, কোথায় গেল ঘর গেরস্তি স্বপ্ন ছবি আঁকা, চোরাচোরে কেবল এখন ফুরিয়ে যায় ধ্বনি, দেরাজ ভাঙার শব্দ কেন সারাবেলা শুনি, ঘুম পাড়ানি গানের রেস্তা এখন চোরাচোরে, অন্ধকারে পলেশ তারা কেবল দেখি জোরে, চারিদিকে যৌতুক গৃহের আগুন শিকার শীষ, হাওয়ায় এখন ছড়িয়ে যায় অনেক সাপের বিষ। বাহ, অসাধারণ কবিতা। তো আমি এই কবিতার সময় আমার একটা কথা মনে পড়ছে, একটা গল্প বলছি যে আমিও একটা সাহিত্যের অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। আপনি এই কবিতাটি পড়ছিলেন, তো সামনের সারি থেকে একজন দর্শক এসে বললেন যে আশুবাবু, আপনি তো ওই একটা শব্দ বাদ দিয়ে দিয়েছেন। তার মানে বরাকের একজন কবির কবিতা মানুষের মনে দাগ কেটেছে এবং মানুষের মুখস্থ কবিতা, মানুষ ধরতে পারে যে কোথায় একটা শব্দ বাদ পড়ে গেছে। সে নিয়ে আপনার কি অনুভূতিটা তখন কীরকম ছিল? ওই আমার কাছে মানুষ হলো বিচারক, পাঠকের কাছে আমি পাঠক। আর প্রতিদিন আমি কবিতা লিখে মনে হয় আমি পরীক্ষা দিচ্ছি, অর্থাৎ নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমার প্রতিটি গ্রন্থই ভালোবাসা বিষয়ক কবিতা লিখে যাচ্ছি। আমার পরবর্তী গ্রন্থ ছিল চাঁদকে শিকল পড়াতে গেলে। এই চাঁদকে শিকল পড়াতে গেলে ভালোবাসাকে রক্ষা করতে হয় এই বুদ্ধে। এরপর লিখেছি আমি হৃদয়ে ফুটে পড়শির বকুল। চাঁদকে শিকল পড়াতে গেলে এখানে না, চাঁদকে শিকল পড়াতে প্রিন্টে নেই। হৃদয়ে ফুটে পড়শির বকুল, এটাও নেই। মেঘে উড়ে ভালোবাসা উত্তরীয়, এই গ্রন্থ আছে। মেঘে উড়ে ভালোবাসা উত্তরীয়, এই চৈতন্য মহাপ্রভুর উত্তরীয়কে কেন্দ্র করেই এটা ভালোবাসা বিষয়ক কবিতা।
এরপর লিখেছি আমি ভালোবাসা বেঁধে দেই অনন্ত ঘঙ্গর এবং হৃদয়ে ফুটে পড়শির বকুল ইত্যাদি আরও অনেক গ্রন্থ আমি লিখে গেছি এবং আমার কবিতা ঈশ্বরের অনুগ্রহে পাঠকের শুভেচ্ছায় আমার অনুবাদ হয়েছে অনেক গ্রন্থ। আচ্ছা, আপনি যে বলছেন আপনি ভালোবাসার কবিতা অনুবাদের কথা বলছিলেন, অনুবাদ অনুবাদের কথা হয়েছে আমার ইংরেজিতে হয়েছে আচ্ছা টু ফিটপিন্স ইন দ্য টাইম অফ টাইম টু ফিটপিন্স ইন দ্য টাইম অফ টাইম কল্লু চৌধুরী করেছেন, হিন্দিতে করেছেন অশোক বার্মা, অসমিয়া করেছেন নীরজ শাস্ত্রী এবং অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে। তো আপনি ভালোবাসার কথা বলছিলেন যে আপনার কবিতার মূল বিষয়বস্তু ভালোবাসা। বিভিন্ন সাহিত্যে আমরা দেখি বা চলচ্চিত্রে বা নাটকে আমরা দেখি নারী পুরুষের ভালোবাসা। তো আপনার চোখে ভালোবাসা কি চোখে আপনি দেখেন? আপনি কি চিন্তা করে সেই ভালোবাসাকে ফুটিয়ে দিলেন? কোন ভালোবাসার কথা আপনি বলতে চান আপনার ভালোবাসা সাহিত্যে? বলতে স্বামী স্ত্রীর ভালোবাসা, পুত্র ছেলের ভালোবাসা, স্বদেশের ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা, বিভিন্ন বর্ণ, সেই বিভিন্ন বর্ণের ভালোবাসাগুলো লিখেছি, বহু বর্ণের ভালোবাসাগুলো লিখেছি এবং আজও লিখে যাচ্ছি ভালোবাসা বিষয়ক কবিতা। মানুষের চিরন্তন যে শাশ্বত ধারণা ভালোবাসাই, এই নিয়েই আমার কবিতার ভাবনা বোধ। আপনার একটা বই দেখছিলাম যে মেঘে উড়ে ভালোবাসার উত্তরীয়, এই তো এই কবিতা, এই যে এইটা। এবং আমি ওই আরেকটি ঘটনা আমার মনে পড়ে, এটা খুব দাগ কেটেছিল। আমার যখন হাতে খড়ি হয়, একটু এখনকার মতো প্লে স্কুল ছিল না, তখন ডেট স্কুলে গেছি, বাড়িতে অনুষ্ঠান চলছে, প্রথম হাতে করে অনুষ্ঠান, খাওয়া দাওয়া চলছে, হঠাৎ বাবা থমকে বসে বললেন এবং সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। সেই দিন ছিল 1961 ইংরেজি 19শে মে। আচ্ছা, ভাষা শহীদ। ভাষা শহীদ। বাবা বাংলা বলতে অজ্ঞান ছিলেন, বাংলা নিয়ে চর্চা করতেন, তাই 19শে মে 61 ইংরেজি 19শে মে সেই দিবসের কথা আমার মনের এত বেশি দাগ। তখন আপনার শিশুবস্থা ছিল? শিশু না, কিশোর। আচ্ছা। সেই সময় এত দাগ কাটলো। শিশু তো মানে তখন ওই মানে একটু দেরিতে স্কুলে ভর্তি হয়েছিলাম নানা কারণে। সেই সময় এত দাগ কেটেছিল, পরিণত বয়সে আমি এসে খুঁজতে লাগলাম যে এই অঞ্চলে বাংলা ভাষা চর্চার মূল শিকড় কোথায়। আচ্ছা, ওই শিকড় খুঁজতে খুঁজতে আমি জানতে পারলাম এই অঞ্চলে বাংলা ভাষা চর্চা শুরু হয়েছিল নায়েদের সমৃত কবি ভূপেন্দ্র বাচস্পতির প্রথম পুঁথি নিয়েই। তাকে নিয়েই আমার একটি উপন্যাস হয়েছে, মালিনী আখ্যান। এটা গবেষণামূলক উপন্যাস। আমাদের ডিমাসারা ডিমাপুরে থাকতো, এরা মাইবঙ্গে চলে আসে, মাইবঙ্গ থেকে চলে আসে খাসপুরে। এই দীর্ঘ পথযাত্রায় পড়ে মালিনী আখ্যান উপন্যাস। আচ্ছা, এবং আমি উপন্যাসের কবিতার পাশাপাশি তো আমরা ভাষা শহীদের কথাটা যে বলছিলেন, যে আপনার এই শহীদদের নিয়ে আপনি কি কি রচনা করেছেন? আমার অনেক কবিতা রয়েছে, আমার কাব্যনাট্য রয়েছে, কমলার জিজ্ঞাসা কাব্যনাট্য রয়েছে, কমলা সৈরানী একটি আমলকি গাছ আচ্ছা রয়েছে, এবং অনেকগুলো আমি মঞ্চ নাটক লিখেছি, বেতার নাটক লিখেছি এবং মুক্তাঙ্গন নাটক লিখেছি। আচ্ছা, আপনার তো শিক্ষার একটা পরিবেশ রয়েছে বাড়িতে, আপনার বাবাও শিক্ষক ছিলেন, আপনার মাও শিক্ষক ছিলেন, আপনি নিজেও শিক্ষকতার পেশায় নিজেকে জড়িত করেছেন। তো সেই যে শিক্ষকতার পাশে একজন আদর্শ শিক্ষক হিসেবে সেই শিক্ষকতার পাশাপাশি আপনি কি করে পুরোদমে সাহিত্য চর্চা চালিয়ে গেলেন? আমাকে প্রথমত আমাকে সময় জ্ঞান, আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, আমি এটা পড়াশোনার টাইম, এই কিছু পড়াশোনার জন্য ব্যয়িত করি, আমি লেখাপড়ার জন্য ব্যয়িত করি এবং সময় জ্ঞান ছিল আমার। আচ্ছা, স্কুলে কোনো দিন ভুলেও আমি লেটে যাইনি। আচ্ছা, স্কুলে যে অবসর সময় আমি একটা রুম ছিল, ওই রুমে গিয়ে আমি পড়াশোনা করতাম। এবং স্কুলের ছাত্রীদের একদিন একটা ছাত্রী, জনজাতি ছাত্রী, কাজ ছিল ক্লাসরুমে বসে। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, সে বলল তার পারিবারিক জীবনের কথা। আমি লিখলাম একটি গল্প, লীলাবতী রিয়াং। লীলাবতী রিয়াং সেটা উপন্যাস ছিল না, এটা গল্প ছিল। গল্প এটা ইংরেজি অনুবাদ করেছেন কলুলবাবু, এটা বিদেশে খুব সমাদৃত হয়। এইভাবে আমার লেখা ছড়িয়ে পড়ে এবং আমার একটা গ্রন্থ বেড়েছে, যখন ধানের গন্ধ। এই গ্রন্থের দুটি ড্রামা হয়েছিল, যখন ধানের গন্ধ হয়েছিল, জটর হয়েছিল।
আপনি ওই বইটা আপনার যখন ধানের গন্ধ, হ্যাঁ। তা ওই বইটা এই বইটা আপনার খুব মানে ইয়ে হয়েছিল, ছোট গল্প, জনপ্রিয় হয়েছে, ছোট এবং গল্প এবং এই সংকলন। গল্পের অনুবাদ ইংরেজিতে হয়েছে আচ্ছা এবং বিদেশে আচ্ছা প্রকাশিত হয়েছে, এবং আবার বিখ্যাত চিত্র পরিচালক পুলক গগৈ করেছেন জটর। আচ্ছা আমি বলছি, আপনি তো সেই লেখালেখির সঙ্গে বিদেশের কথাটা সম্বন্ধে আমরা যাচ্ছি, আপনি তো এখন অনেক বিদেশের অনেক এখন ওয়েবসাইট রয়েছে বা অনেক ডিজিটাল সংস্করণ রয়েছে, সেগুলোতে আপনি লেখালেখি করে আলোচনায় অংশ নিয়েছেন। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, আজকালকে নতুন প্রজন্মে যারা সাহিত্যিক উঠে আসছেন, যারা কবিতা লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখছেন, তাদের ঠিক ফর্মাটটা ঠিক বদলে গেছে তাদের। তো আপনার কি মনে হয় যে আপনার সময়ে যেরকম লেখালেখির বইয়ের উপর মানুষ নির্ভরশীল ছিল, এখন ডিজিটাইজড হয় কি আরও সমৃদ্ধশালী হচ্ছে সাহিত্য? আজকের সময়কে আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা, ইন্টারনেট যুগ চলে এসছে, এই সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। আমি যথাযথ ব্যবহার করে যাচ্ছি, এবং আমার ব্যক্তিগত ধারণা, আমি নিজে উপকৃত হয়েছি। আমি ইন্টারনেটের সৌজন্যে আমার লেখা প্যারিসে আবৃত্তি হচ্ছে, কানাডা আবৃত্তি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। আমার অনেক বন্ধু বিদেশে রয়েছেন, গুলশান চৌধুরী রয়েছেন, লন্ডনে রয়েছেন, আমার লেখা ছাপাচ্ছেন। আমি বিদেশি পুরস্কার পেয়েছি বিদেশ থেকে, অনেক ভার্চুয়াল প্রোগ্রাম করে যাচ্ছি আন্তর্জাতিক চ্যানেলের সঙ্গে। এই যে আমি ভালো কাজগুলি গ্রহণ করতে হচ্ছে আর কেন, আমি অস্বীকার করতে পারবো না। আপনার মনে হচ্ছে যে এই যে ডিজিটাইজড যুগে মানে লেখাগুলো আরো সমৃদ্ধশালী হচ্ছে, আপনার লেখাগুলো বা আপনার সমসাময়িক যারা, তাদের লেখাগুলো এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে, এবং আমরা একটা সম্পর্ক গড়ে উঠছে। আমরা অনেকের স্পর্শ পাচ্ছি, হৃদয় স্পর্শ পাচ্ছি, তাদের কথা শুনছি, তাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাচ্ছি। হয়তো একটা সময় আসবে কিছুদিনের মধ্যে যখন আপনার বইগুলো পিডিএফ ফর্মে আমরা হয়তো ডিজিটাল প্ল্যাটফর্মে পেয়ে যাব, সার্চ করলে। এখন অনেকটা বই এরকমই পাওয়া যাচ্ছে। এখন ধরুন আপনার আজকালকে কোনো আপনার মহাভারত দেখতে ইচ্ছে হচ্ছে আপনার, আমি গুগলে সার্চ করে পেয়ে যাচ্ছেন। এইভাবে আজকে যুগটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মূলত সাহিত্য মানুষের জন্য আমি সাহিত্য করি, মানুষের কল্যাণের জন্য সাহিত্য করি। এই কল্যাণের জন্য আমি বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়েছি, নাটক লিখছি, কবিতা লিখছি, গান লিখছি। আচ্ছা, আপনি তো লিটল ম্যাগাজিনকেও আপনি একটা প্রাধান্য দিয়েছিলেন, আপনি বেলাভূমি লিটল ম্যাগাজিন, আপনি নাকি 50 বছর ধরে সেই পত্রিকাটি। আমাদের লিটল ম্যাগাজিন তো ওই কয়েকজন বন্ধু মিলে আমাদের লেখাকে উৎকর্ষ মানে করার জন্য এক প্ল্যাটফর্ম করেছিলাম, বেলাভূমি লিটল ম্যাগাজিন। এটা 82টা সংখ্যা বের হয়েছিল, অতি উন্নত মানের। আমার সঙ্গে ছিলেন যারা, আমি সব সংখ্যা দেখাতে পাচ্ছি না, প্রতিটি সংখ্যাকে গুণগত মান চেষ্টা করেছি। তো লিটল ম্যাগাজিনের মাধ্যমে কি আপনি যারা উঠতি লেখক, যারা ধরুন লেখার জায়গা পাচ্ছে না, তাদেরকে আপনি সুযোগ দিয়েছেন? তাদের সুযোগ দিচ্ছি এবং নিজেকে উন্নত করার চেষ্টা করছি। অনুশীলন ক্রমাগত অনুশীলন করতে করতে একটা জায়গা যেতে হয়, নিবেদিত হতে হবে। লিটল ম্যাগাজিন থেকেই ভালো লেখকরা উঠে এসেছেন, অনেকেই প্রমাণ রয়েছে। চিত্তঙ্গ দাস প্রকাশ তো আনন্দ পাবলিকেশনে লিখে যাচ্ছে, বড় বড় কাগজে লিখে যাচ্ছে, এবং শান্তনু গঙ্গারিদি লিখছে, ওরা চলে গেছে, কলকাতা চলে গেছে, কৃষ্ণা মিশে চলে গেছে, দিল্লি চলে গেছে, অনেক ছড়িয়ে পড়েছে, এবং তারা আমার সঙ্গে নেই, দূরে চলে গেছে, আমি রয়ে গেলাম হাইলাকান্দি শহরেই। কিন্তু আমাদের যুগসূত্র রয়েছে, এবং আমার লেখা দিল্লিতে রত্নজিৎ দত্ত হিন্দি বলায় খুব পরিচিত হয়ে যাচ্ছে, অনেক অনুবাদ হচ্ছে। রত্নজিৎ দত্ত আমার অত্যন্ত প্রিয়জন, এবং কলুলবাবু রয়েছেন, কলুল চৌধুরী রয়েছেন, আরও অনেক, মিতা দাসপুর কেষ্ট আমার বই প্রকাশ করে যাচ্ছেন। আপনি সাহিত্যের পাশাপাশি তো আপনি একজন চিত্রনাট্যকার হিসাবেও জনপ্রিয়তা লাভ করেছেন। আপনি প্রথম যেটা জনপ্রিয় হয়েছিল আপনার, যে প্রথম ছিল পারদর্শিনী। সেই পারদর্শিনী যে ছোট পর্দার জন্য তৈরি করেছিলেন, আপনি চিত্রনাট্য লিখেছিলেন, সেটা যদি একটু বলেন। পারদর্শিনী যখন করার সময় আমি আকাশবাণীতে একটা নাট্য প্রতিযোগিতা করি, শিলচর আকাশবাণী। আচ্ছা, আমি নাট্য প্রতিযোগিতায় অংশ নেই, ক্ষতচিহ্ন নাটকে পুরস্কৃত হই, এবং আরও অনেকগুলো নাটক আমি শিলচর আকাশবাণীর জন্য লিখেছিলাম। সেটা জনপ্রিয় হয়। সেই নাটকে শুনে সেই সময় প্রকাশন সুরানা আসেন আমার কাছে এটা ফিল্ম করার জন্য। আমি তার অনুরোধে একটা পারদর্শী ফিল্ম করি, স্ক্রিপ্ট করি, সঙ্গে যুক্ত থাকি, এবং হেমন্ত দত্ত পডকাস্টের পরিচালনায় ফিল্মটি হয়। রূপা গাঙ্গুলি এসেছিলেন। আচ্ছা, রূপা গাঙ্গুলি এসেছিলেন, এবং এটা লালাবাজারের মতো একটা জায়গা থেকে আপনি মানে এরকম একটা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছিলেন,
তখনকার দিনে না, আসলে এ নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। আসলে এটা আমার কর্মশালার মধ্যে হয়েছিল আমার আচ্ছা। এটা পাঠন করতে করতে আমি নিজেকে আরও তৈরি করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, পরবর্তীতে আপনি অসমীয়া চলচ্চিত্র সঙ্গে ছোট পর্দার ডকুমেন্টারির সঙ্গে আপনি জড়িত হয়েছিলেন। আপনি শুনেছি যে বিখ্যাত অসমীয়া চলচ্চিত্রকার পুলক গগৈর সম্বন্ধে আপনি যদি সংসর্গে গিয়েছিলেন এবং আপনার একটি ছোট জঠর যেটা কন্যা ভ্রূণ হত্যা নিয়ে রচিত হয়েছিল, তো সেটা সম্বন্ধে একটু বিস্তৃত যদি বলেন। আমি যখন আমি এখানে আমি গানও লিখেছি, অর্থাৎ প্রতিদিন আমাকে কিছু লিখতে হবে। আপনি জঠর নিয়ে আমি প্রতিদিন লিখতে হবে এবং কিছু পড়তে হবে, আমার অভ্যাস ছিল আবার। তখন আমি গৌহাটিতে আমার রবীন্দ্রভবনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি গিয়েছিলাম। আমাকে তখন পুরস্কৃত করেছিল, তখন ছিলেন পুলক গগৈ ছিলেন। আচ্ছা। এবং ছিলেন আনন্দমোহন ভাগবতী ছিলেন। উনি বললেন একটু আমার সঙ্গে দেখা করো। ওদের বাড়িতে যেদিন যাই, যেদিন বিহু ছিল, বিহু পড়েছিল, সেই বাড়িতে সবাই বসে আছে। মহারথীরা রয়েছে অসমীয়া চলচ্চিত্রের, ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া ছিলেন। আচ্ছা। এবং আমার এই উৎসবে খুশি হয়েছিলেন তিনি। এবং এইভাবে যেতে যেতে আমার তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ হয়ে যায়, পরিবারের মতো হয়ে যায়। গৌহাটি প্রায় যেতাম। একদিন গিয়ে দেখি সব চুপচাপ, কথা বলছে না। ব্যাপার কি? পুলকদাও তো আন্তরিক। বললেন আমার মন ভালো নেই, আমার যে ফিল্ম হচ্ছে রেলালির ডুবুরিবন, এটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি বন্ধ করব না। সবাই চাপ দিচ্ছে, আর্টিস্টটা করবে না, আমি বন্ধ করব না, প্রযোজক পয়সা দিচ্ছে না। তাই আমি আগামীকাল সবাইকে ডেকেছি, তুমিও থাকবে। এটা আব্দুল মালিকের গল্প ছিল। এবং আমি সেই দিন দুটি চিত্রবনে গেছি। শুটিং হওয়ার পরে বৈঠক হচ্ছে, সবাই নেগেটিভ, ফিল্ম বন্ধ হওয়ার পক্ষে। আমি বললাম দাদা এটা পুরস্কৃত হবে, এটা মীনা সেনের ফিল্ম যেভাবে করেন উনি অত্যন্ত প্রাণিত হলেন। বলেন যদিও অল্প বয়স, নাটক ফিল্ম বলে ইতিমধ্যে আমার একটা নাটক পুরস্কৃত হয়ে গেছে, একটি গুজবের উপর। আচ্ছা। আমি অনেকগুলো কাব্যনাট্য লিখেছি, মঞ্চনাটক লিখেছি। তখন আমি চলে আসি, কিন্তু পুরস্কৃত হয়। আচ্ছা। উনি আমাকে ডাকলেন আবার গৌহাটিতে, উনি আমাকে ছাড় দিলেন। এটা আমার তখনই কি আপনাকে ওই জঠরের, তখন আমি অনুরোধ করেছিলাম দাদা আপনি যদি আমার এটা ডকুমেন্টারি বা টেলিফিল্ম করেন। তখন কমিশনার প্রোগ্রাম হচ্ছে, তখন উনি জঠর করলেন। আচ্ছা। তাই এটা আমার গৌরবের ব্যাপার। এটাই প্রথম বাংলা প্রথম বাংলা ছোট পর্দার জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন পুলক গগৈ। পুলক আর কোনো বাংলা করেননি। আচ্ছা। অনেক ফিল্ম করতে, দুবার তিনি জাতীয় ফিল্ম পুরস্কার পেয়েছিলেন। তো আপনি কি ভাবেন যে সাহিত্যের মধ্যে বা নাটকের মধ্যে, ডকুমেন্টারির মধ্যে এ ধরনের সামাজিক সমস্যাগুলো নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে? যেমন আপনি কন্যা ভ্রূণ সন্তান নিয়ে করেছেন, আপনি এইচআইভি এইডস নিয়ে করেছেন, আপনি এইডস নিয়ে করেছি, বাগনক করেছি, অত্যন্ত ভালো প্রজেক্ট বাগনক। এইডস নিয়ে করেছি, জঠর করেছি, কুটির শিল্প নিয়ে করেছি, আনুকার স্বপ্নের কিসা, তথ্যচিত্র করেছি মুক্তির সন্ধানে। অর্থাৎ একজন লেখককে নিবেদিত হয়ে যেতে হবে, সারাক্ষণ তার পড়াশোনা, লেখকের ব্যক্তিগত জীবন নয়, সমস্ত সময় তার সৃজন। আচ্ছা। তো আপনার মনে হয় যে এখন যেভাবে নাটক বা যারা নতুন প্রজন্মে যারা লিখছেন তাদের জন্য আপনি কি একটা বার্তা দিতে চান, যারা আধুনিক প্রজন্মের যারা উঠে আসছে লেখালেখিতে? অর্থাৎ আমার কাছে লেখাটা একটা পূজার ব্যাপার। মেয়েরা যখন প্রতিদিন ঠাকুর করে পুজো করতে যায়, জল তুলসী দেয়, ফুল তুলে, একজন লেখককে সেইভাবে প্রতিদিন তার ক্রমাগত তার চেষ্টা করে যেতে হবে, কাজ করে যেতে হবে। হ্যাঁ, সব কাজ হয়তো না উত্তরণ করতে পারে, কিন্তু তার প্রতিদিন যদি না কাজ করে তার উত্তরণ ঘটবে না। তাকে পড়তেও, একজন সাহিত্যিক যে লিখতে জান তাকে পড়তে হবে এবং নিবেদিত হয়ে যেতে হবে। এবং কেন লিখবো? এই যে মানুষের কল্যাণের জন্য লিখতে হবে, একটা বার্তা দিতে হবে। প্রতিটি সাহিত্য শেষে একটা বার্তা দিতে হবে, সেটাই। তো আচ্ছা, আপনি তো শুধু শিক্ষকতা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, একজন নাট্যকার হিসাবে। তো আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে একটু বলুন, যে আপনার পারিবারিক জীবন সম্পর্কে। আমি প্রথমত আমি আমার যে বাড়িতে থাকি বা আমার স্ত্রী আছেন, আচ্ছা, বাড়ির পরিবেশ প্রথম সুন্দর করতে হবে, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে, মেয়ের দায়িত্ববান নিতে হবে, দায়িত্ব
এটা বাবা হিসাবে আমি 3 মেয়েকে বিয়ে দিয়েছি যথাযথ শিক্ষা দিয়ে, এরা পড়াশোনা করেছে। অর্থাৎ পরিবারে যদি শান্তি শৃঙ্খলা না থাকে তে কোনো ভালো কাজ হবে। আপনি এই সাহিত্য চর্চার কাজে আপনার পরিবারের সদস্যদের সহযোগিতা পেয়েছেন? প্রত্যেক, আমি যেমন বাবা মাকে পেয়েছিলাম, আমার স্ত্রী যিনি উনিও আমাকে সময় দিচ্ছেন। এবং আমার যে কবিতা নিয়ে ছবি হয়েছে 21টি তৈলচিত্র করেছে। আচ্ছা, তৈলচিত্র হয়েছে, দীপক সরকার করেছেন। আপনার কবিতাকে চিত্রায়ন করেছেন এবং সরকারি উদ্যোগে প্রদর্শনী হয়েছিল আর কি। প্রদর্শনীও হয়েছে কয়েকবার। তো সেগুলো আপনার আসল মানে এগুলা কি ছিল, থিম কি ছিল আপনার? থিম ছিল অনুকবিতা ছিল এবং স্বদেশ চেতনা, আচ্ছা, অ্যাওয়ারনেস। অর্থাৎ প্রতিটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকার জন্য কবিতা লিখতে হয়, লিখেছি আমি। কারণ শারীরিক সুস্থতার জন্য তো হাসপাতাল আছে, মানসিক সুস্থতার জন্য কবিতার বিকল্প নেই, সৃজনের বিকল্প নেই। অর্থাৎ সৃজনশীল কাজে তার মগ্ন থাকতে হবেই। আচ্ছা, একটা খুব কঠোর একটা মানে বাস্তব প্রশ্ন আপনাকে করতে খুব মনে হচ্ছে যে সাহিত্য চর্চা বা সাহিত্য লেখালেখি এটা কি একটা পেশা হিসাবে নেওয়া সম্ভব? কেউ কি এটা পেশা হিসাবে নিতে পারবেন? আমি তো নেই, পুজো তো কোনো না, পেশা মানে তার জীবন ধারণের জন্য অনেকে নেয়, হয়তো আসে। এটা যেমন আমি ব্যক্তিগত জীবনে একটা পুজো হিসেবে নিয়েছি। তো পূজার যেমন প্রণামী দেয় লোকে, এই প্রণামী হিসাবে যদি কেউ দেয় নিতে পারে, কিন্তু এটা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো লেখা হয় না, ভালো কাজ হয় না, কোনো ভালো কাজ হয় না। বাণিজ্যের সঙ্গে সাহিত্যের সম্পর্ক নেই, সাহিত্যের সহিত সম্পর্ক হৃদয় আত্মার সাধনা। কিন্তু সাহিত্যের বই বিক্রি বা অনেক কমে গেছে বলে অনেকে মনে করেন, এই জন্য সেই অর্থে কি সাহিত্য ঠিক পেশা হিসাবে ঠিক নেওয়াটা একটা ইয়ের ব্যাপার হয়ে যায়, আপনার ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যায়? এরকম তো পেশা মানে সাহিত্য যখন পেশার দিকে চলে যাবে তখন মানে স্থাবকতা বেড়ে যায়, তার উত্তরণ ঘটে না, মানগত গুণগত শিল্পিক মান নান্দনিক মান কমে যায়। আপনি তো এত বছর ধরে সাহিত্য চর্চা করছেন, তো আপনার যে কিছু এক দুটো মানে অভিজ্ঞতার কথা বলবেন যে আপনার সাহিত্য জীবনে যে আপনি দেখেছেন বা বা কাউকে আপনি সাহায্য করেছেন উঠে আসতে, সেটাকে প্ল্যাটফর্ম দিয়েছেন সাহিত্যের? প্ল্যাটফর্ম মানে ওই সবাই নিয়েই তো আসছি ফিসছি ছিলাম আর কি। কোনো না কোনো তাদের জন্য আমি উপকৃত হয়েছি, তারা আমার জন্য উপকৃত হয়েছে। অর্থাৎ এককভাবে আমরা বাঁচতে পারি না। হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা, যেটা আমার জীবন সবচেয়ে বড় পুরস্কার, আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি দেশে বিদেশে, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার একদিন এই টেলিভিশনেই আমি কবিতা পড়ে যাচ্ছিলাম বেশ আগে। এটা আমার ওই বইটা যখন অনুবাদ হচ্ছে অশোকমোহনের বাড়িতে, একটা শিশু কথা একটা ফ্ল্যাটে উপরে ছিল, হঠাৎ চিৎকার শুরু করে, টেলিভিশন কাউকে এনে দাও। আচ্ছা, ওই বাবা দৌড়ে এসে বলেন আপনাকে, আমি কাবড়ি গেলাম, আমি দোতলায় গেলাম, যাওয়ার পরে উনি আমাকে ছেলেটি আমাকে তাকিয়ে থাকলো আর এটা আমার কাছে এটা তার যে হাসি, তার যে আনন্দ, তার যে খুশি, আমি বাহ, সুন্দর অভিজ্ঞতা। আচ্ছা, সাহিত্য দেখুন, একটা কবিতা বা একটা গল্প, একটা উপন্যাস, একটা নাটক বা একটা সিনেমার একটা প্লট যে থাকে, সেই প্লট মানুষের জীবন পাল্টে দিতে পারে। একটা কবিতার একটা লাইন মানুষের জীবন পাল্টে দিতে পারে। তো এরকম আপনার সাহিত্য থেকে এরকম কি কোনো ইয়ে রয়েছে যে আপনার মনে হয় যে এই কথাগুলো মানুষের জীবনের সঙ্গে জড়িত করলে হয়তো মানুষের জীবনটা পাল্টে যেতে পারে? আসলে করোনা পরবর্তী সময়ে পৃথিবীর সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে হয়ে গেছে, নাটক ক্ষেত্রে হয়ে গেছে। এখন আগের সময় নেই মানুষের। এখন যাচ্ছে কোনো জায়গাতে, হয়তো যাচ্ছে রাস্তার ট্রাফিক জ্যাম, তখন একটুখানি টেলিফিল্ম দেখে নিচ্ছে, অনুগল্প দেখে নিচ্ছে, বা অনলাইনে হয়ে গেছে। তো মানুষ প্রথম জটিল হয়ে গেছে, জীবনযাত্রা জটিল। এই জটিল সমাজ ব্যবস্থার ভেতর সমস্যা, প্রত্যেকের সমস্যা রয়েছে, নানান রকম সমস্যা। এই সমস্যার ভেতর বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই আমার আজ আমাদের উৎসব। এই আজ আমাদের উৎসব ওই বিষয় নেই যে উৎসব চলছে। আচ্ছা, মেঘ উড়ে যাচ্ছে আকাশে, পাখি উড়ে যাচ্ছে উৎসব, নদী চলে যাচ্ছে উৎসবে, মানুষ তার কর্মব্যস্ত। আমরাও এই আনন্দের মাঝে থাকব,
সমস্ত এই নিয়ে আমার সুন্দর যুগাত্মক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আপনি। হ্যাঁ। আপনার প্রতিটি লেখাই আপনি যুগাত্মক বার্তাটা দেওয়ার চেষ্টা করেন। তো আপনার লেখালেখির মধ্যে সবচেয়ে ভালো যে লেখাটি, সে থেকে আমি একটা কবিতা আপনার কাছ থেকে শুনতে চাইবো আমার দর্শকদের জন্য। আমি পড়ে নিচ্ছি। হ্যাঁ, কবিতা পাঠ। এই মুহূর্তে কোনো দুঃখ নেই, আমি সকল আনন্দ ভাগ করে দেব বন্ধুদের, প্রিয়জনদের। হৃদয়ের ঝুলা ভরে রয়েছে উড্ডিন পাখির কিচিরমিচির গান, সেই গানে ভাসছি সকাল থেকে। যেমনি বৃষ্টি নামলে হাসতে থাকে চাষা, যেমনি খেলতে থাকে সমুদ্রের অনন্ত ঢেউয়ে মাছেরা, না হয় বলতে পারো সেই রকম আনন্দে আহ্লাদিত আমি। এই মুহূর্তে আমার কোনো দুঃখ নেই, মেঘেদের ছুটি দেব। আজ আমাদের উৎসব, কেউ বিষাদে কোথাও কখনো থাকতে পারবে না। কালো অপায়ে অসুচি বলে কেউ তাড়াতে পারবে না। আজ কোনো ভেদভাব নেই, দ্বন্দ্ব নেই, সংঘাত ছিঁড়ে ফেলেছি খুলাম কুচির মতন। ঈশ্বর সমস্ত নখ উপড়ে ফেলেছি, গায়ে জড়িয়ে নিয়েছি ঈশ্বরে দেওয়া প্রেমের আলো আন। মুখ গুমরা কখনো আর নয়, দুঃখগুলো পা দিয়ে মারিয়ে ঈশ্বরের প্রার্থনায় আশীর্বাদ নিতে জাসনায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এখন কেবল আনন্দ, কেবল নদীর মতন ছুটাছুটি। বুড়ের সোনালি রং মেখেছি প্রত্যেকে, তাই সবার রঙিন বুকে ডেকে যাচ্ছে দুয়েল কুয়েল কুহু কুহু। ফুলগুলো আপন খেয়ালে হেসে যাচ্ছে, মাঝি ডেকে বলছে আসছি আসছি গো। সময়ে পাড়াপাড়ে ঢেউ ভেঙে যাচ্ছে, কাল থেকে কালান্তরে আমি দাঁড়িয়ে রয়েছি সেই সকালের রোদ্দুরে। যেমনি দান করতে দাঁড়ায় পুণ্যার্থী লোকেরা, একেবারে সেই রকম বলতে পারো। সারা রাত্রির আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে অনেক, গাছগুলো স্নান শেষে দাঁড়িয়ে আমার পাশে। আজ প্রকৃতির সঙ্গে মানুষের অনন্ত স্বপ্নের সঙ্গে জীবনের উচ্ছল গতির সঙ্গে মহাকালের জড়িয়ে কুলাকুলি। চাঁদ এক ফাঁকে দেখে গেছে যেমনি আমার মা দেখে যেতেন কাজের ফাঁকে, ঠিক সেই রকম বলতে পারো। আজ উৎসব, উৎসব আমাদের, কারো দুঃখ থাকতে পারে না, সবাইকে আহ্লাদি আনন্দ ভাগ করে দেব এক্ষুনি আমরা। আজ উৎসব, আজ উৎসব, তাই সোনালি রোদ্দুর মেঘে দাঁড়িয়ে রয়েছি। বাহ, খুব সুন্দর কবিতা। আপনার উৎসবে আমাদের সবারই আনন্দের মধ্যে দিন কাটা উচিত, সেটাই বলছেন। যোগাত্মক কথাবার্তা, আপনি আপনার ইতিবাচক হ্যাঁ চিন্তা ভাবনা থাকতে হবে। আমি আশা করব আমাদের নতুন প্রজন্মের যারা সাহিত্যিক তাদের আজকের এই আলোচনা অনেক সমৃদ্ধ হবেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এই আলোচনার মাধ্যমে। আপনার কাছ থেকে উঠে এলো যে ঋণাত্মক কাজ ভুলে আমরা যুগাত্মক কাজের দিকে যাওয়া উচিত, যুগাত্মক মানসিকতা রাখা উচিত। তো আপনারা আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এত সুন্দর কথা বলার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো আমি আশা করব আমাদের দর্শকরাও আজকের এই অনুষ্ঠান থেকে অনেক উপকৃত হয়েছেন এবং আজকের এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। সবাইকে নমস্কার। আশুতোষ বাবু, আপনাকেও নমস্কার, ধন্যবাদ।